এক সময় রেডমি নাম্বার সিরিজ রিলিজ হইলে মার্কেটে পুরোপুরি আগুন লেগে যাইতো, বাট এখন পুরোপুরি কি উল্টা। সো দিস ইজ দ্য রেডমি 15, কামস উইথ massive 6.9 inch display, also massive 7000 mAh battery, and also comes with Qualcomm Snapdragon 685. তো আজকে আমি যাচ্ছি বরিশাল সদরে, উদ্দেশ্য রেডমি 15টার নাকি সেল শুরু হয়ে গেছে। তো এই দামে আসলে ফোনটা কেমন হবে, বড় ডিসপ্লে, বড় ব্যাটারি, সাথে স্ন্যাপড্রাগনের প্রসেসর, সব কিছু মিলিয়ে আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে আজকে যাচ্ছি শাওমির অফিসিয়াল স্টোরে। লেটস সি কেমন হয়। লেটস আনবক্সিং ফার্স্ট। সো এইটা হচ্ছে রেডমি 15-এর বক্স। ভিতরে একটা সুন্দর কভার দিছে ব্ল্যাকের সিলিকন টাইপ, এটা আসলে প্রিমিয়াম বাজার সেগমেন্টে হিসাব করলে। আর এটার ভিতরে থাকছে একটা চার্জার 33 ওয়াটের, যেটা টাইপ A to C কেবল থাকছে, আর ব্যাটারি থাকছে 7000 mAh। লাস্টলি আমাদের রেডমি 15 ফোনটা বিশাল বড় সড়ো সাইজের একটা ফোন, 6.9 ইঞ্চের, তবে ডিজাইনটা কিন্তু জোস। ওকে, শাওমি রেডমি 15 অনেকদিন পরে একটা ফোন রিলিজ করলো, যেটাতে আপনারা কোনো রকম আইপি রেটিং, ডিউরেবিলিটি, উল্টাপাল্টা টেস্টিং না করে অ্যাকচুয়াল স্পেসিফিকেশনে তারা ফোকাস করছে। হয়তো বাংলাদেশে আপনার 2025 সালে অফিসিয়াল ব্র্যান্ডগুলো যদি দেখেন, আইপি রেটিং, ডিউরেবিলিটি, আন্ডার ওয়াটার টেস্ট এইসব করে আসলে ভাওতাবাজি করেই বেশিরভাগই চলছে। প্রসেসর, ডিসপ্লেতে ফোকাস না করে এইসব জিনিসে ফোকাস করছে। বাট এই ফোনটাতে আপনার এই জিনিসটা আমি একেবারেই দেখলাম না। অ্যাকচুয়াল স্পেসিফিকেশনে ফোকাস করলেও স্পেসিফিকেশনটা আসলে কতটুকু ভালো সেটা আপনাদের জানা দরকার। তবে এইটাতে আপনার স্ন্যাপড্রাগনের 685 প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। এইটা একটা 4G প্রসেসর। আর যদি দেখেন বাংলাদেশে অলমোস্ট এক মাসের মতো হয়ে যাইতেছে, প্রায় 5Gটা রিলিজ হয়েছে, বাট ওইভাবে একেবারে হয় নাই। এইটার দাম বর্তমানে 19,000 টাকার মতো, আই থিঙ্ক 6128J ভ্যারিয়েন্ট। এই দামে আসলে প্রসেসরটা ঠিক আছে, 2023 সালের যথেষ্ট ভালো প্রসেসর বলা যায়, স্ন্যাপড্রাগন স্টেবল প্রসেসর। কিন্তু এটা হচ্ছে গিয়ে একটা 4G প্রসেসর, স্ন্যাপড্রাগন 695 হচ্ছে গিয়ে 5G। তো শাওমি কিন্তু এখানে 5G প্রসেসরটা ব্যবহার করে নাই 19,000 টাকা দামের। ওপো A6 Pro একটা ফোন রিলিজ হইতেছে, কয়েকদিনের ভিতর হয়ে যাবে, 35,000 টাকা দাম, ইউজ করছে মিডিয়াটেক হেলিও G100। ভিভো Y21D রিলিজ করলো মনে হয় ইউনিএসওসি না কিসের প্রসেসর দিয়ে, তাও মনে হয় আপনার প্রায় 20-22,000 টাকা 4G প্রসেসর। মানে 5G রিলিজটা হওয়ার পর দেশে বেশ কয়েকটা অফিসিয়াল ফোন বাইরেছে, তবে একটাতেও 5G দেখা মেলে না এখন পর্যন্ত, উইদাউট ইনফিনিক্স GT30। তবে দেখি কবে থেকে ব্র্যান্ডগুলো আসলে তারা 5G ফোকাস স্মার্টফোন তৈরি করে বাংলাদেশে। আর এখন আমরা একটু ফোনটার ওভারভিউ, স্পেসিফিকেশন, আমার ইউজার এক্সপিরিয়েন্সটা যতদূর নিতে পারছি আপনাদেরকে জানাই। মানে অ্যাজ অফ 19,000 টাকায় ফোনটা অ্যাকচুয়ালি বেটার হবে কিনা আপনাদের জন্য। তো এটাতে আপনার বিশাল বড়সড় সাইজের একটা ডিসপ্লে থাকছে, 6.9 ইঞ্চি। আর এইটা আপনার হাতে ধরলে ভাই মনে হয় একটা পাহাড় ধরে রাখছেন হাতে। আসলে কিন্তু ডিসপ্লেটা অনেক বড় লাগে। তবে ডিসপ্লেটা হইতেছে গিয়ে IPS LCD, আর এটা রিফ্রেশ রেট হচ্ছে গিয়ে 144 Hz, বাট অ্যাকচুয়ালি আপনারা ম্যাক্সিমাম জায়গাতেই 120 Hz পাবেন। রেজুলেশন থাকছে আপনার 1080p, পিপি হইতেছে গিয়ে 374। তো এইখানে আমার 2-3টা কথা আছে। আপনার ডিসপ্লেটা হইতেছে গিয়ে প্রায় 6.9 ইঞ্চ, আর এইটার রেজুলেশন 1080p, পিপিআইও আপনার 374-এর মতো। তো এই জন্য হইতেছে কি আপনার ডিসপ্লে না শার্পনেসটা একটু কম কম লাগে। মানে ডিসপ্লেটা যেহেতু বড়, তো পিপিআই যদি 400+ দিত সেক্ষেত্রে ঠিকঠাক লাগতো। লাইক আপনার ভিউইং অ্যাঙ্গেল বলতে একটা কথা আছে, একটু ডানে বাম বা উপরে নিচে এরকম যদি একটু দেখেন, অথবা ডিরেক্ট সানলাইটে কন্টেন্ট এক্সপিরিয়েন্স করেন, সেক্ষেত্রে ডিসপ্লের ভিজিবিলিটি না তেমন একটা ভালো পায় না, একেবারে যে খারাপ তাও না। তো ওইখান থেকে আসলে ডিসপ্লেটা টপ লিস্টে কাতারে থাকবে না। এখানে যদি আপনার 90 Hzটা ব্র্যান্ড লাগাইয়া যদি ডিসপ্লেটা অ্যামোলেড দিতে পারতো ভাই, বেস্ট একটা অপশন হতো। তার পাশাপাশি ওরা যে 5 রাখছে, 5 সাইজও বেশ বড়ই, আর একটু ছোট রাখা ভাই অবশ্যই ছিল। কিন্তু কিছুটা হতাশ হবেন, এটাতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না। ভাই আমি আসলে লিটারেলি শকড হয়ে গেলাম যখন দেখছি যেটা 3.5 মিলিমিটার জ্যাক নাই। মানে এটা কি, এত বড়সড় একটা ব্যাটারি দিল অ্যান্ড এত থিকনেস ফোনটার, কিন্তু এই বাজারে আর কি ভাই, অন্তত 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক দেওয়া উচিত। একটা ভালো ওয়্যারলেস এয়ারবাডস কিনতে গেলেও 3,000
2,500 টাকা লাগে। তো একটা 150-200 টাকা যদি আপনি ইয়ারফোন কিনেন ইউজ করতে না পারেন, সেটা আসলে খুবই হতাশাজনক। আই থিঙ্ক Xiaomi নেক্সট সিরিজ আর কি এটা ফিক্সড করবে ভাই অবশ্যই। সফটওয়্যারে আপনার এইটা HyperOS 2-তে রান করতেছে বেসড অন অ্যান্ড্রয়েড ভার্সন 15। নেক্সটে আই থিঙ্ক কোনো আপডেট দেওয়া হবে নাকি শিওর কোনো জায়গায় পাইলাম না। আর এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স নট দ্য বেস্ট। কাহিনীতেছে স্ন্যাপড্রাগনের 685-এর প্রসেসরের সাথে ওদের যে HyperOS আছে এইটার কম্বিনেশনটা তেমন একটা ভালো হয় নাই। এই জন্য আর কি আপনার অনেক জায়গাতেই 90 হার্টজ, 120 হার্টজ, 144 হার্টজ মিলেই পাইবেন আর কি। মানে অ্যাকচুয়াল পারফরমেন্সটা যদি পাইতেন যে G85-এর সাথে, সেক্ষেত্রে আমার মনে হয় যদি ওরা HyperOS না দিয়ে স্টক অ্যান্ড্রয়েডটা দিত, সেক্ষেত্রে আর কি আরও জোস পারফরমেন্সটা পাওয়া যেত। এটা 6 ন্যানোমিটারের প্রসেসর। আপনার র্যাম হিসেবে থাকছে 6GB LPDDR4X, 128GB UFS 2.1 স্টোরেজ। স্পেসিফিকেশনের পারফরমেন্স অনুযায়ী যদি দেখেন, এই বাজেট সেগমেন্ট অনুযায়ী আপনার ঠিক আছে। স্ন্যাপড্রাগনের 685 এখন 2025 সালে আসলে হ্যাঁ মোটামুটি মানা যায়, 23 সালের মাঝামাঝি সময় আইছে। আই থিঙ্ক 1.5 বছরের মতো হয়েছে প্রসেসরটার বয়স। ওই হিসাবে আর কি দিস ইজ গুড। কিন্তু তাদের যে HyperOSটা আছে, HyperOSটা অনেক হেভি পারফরমেন্স কেন্দ্রিক আর কি, ওএসটা অনেক ভারী, সোজা কথা। তো 6GB র্যাম এই প্রসেসরের সাথে আসলে কম্বিনেশনটা না তারা আর কি তেমন একটা সুবিধা করতে পারে না, যার জন্য আর কি টুকিটাকি ল্যাগ হ্যাং পাইবেন। মানে অপটিমাইজেশনে আরও তাদের ফোকাস করা উচিত ছিল। এর জন্য আর কি যদি স্টক অ্যান্ড্রয়েডটা লাগাই দিত HyperOS না দিয়ে, ভাই মানে ফোনটা ধাওয়াইয়ে চলতো। কারণ স্ন্যাপড্রাগনের 685টা এইটা অনেক স্টেবল একটা প্রসেসর, যে কোনো ফোনের সাথে আর কি ভালো পারফরমেন্স করে। তবে এই যে HyperOSটা আর কি এতটা ভারী, এই প্রসেসরটা আর কি মানে নিতে পারতে আসে না। আর ক্যামেরাতে ওরা একটু কস্ট কাটিং করছে আই থিঙ্ক ক্যামেরাতেই, বাট ব্যাটারি বলেন, ডিসপ্লে মানে কোনো রকম চলবে। একটা মাত্র 50 মেগাপিক্সেলের সেন্সর পাইয়েছেন, আর ফোন ফেসিং হিসাবে থাকছে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর। আই থিঙ্ক বাই ক্যামেরা স্যাম্পলের যে আপনার পিকচার্সগুলো দেখাবো, আমি ইনডোর লাইটিং কন্ডিশনে বেশ কিছু ছবি তুলতে পারছি, আমার কাছে এতটুকুই আছে। আপনারা এগুলো দেখে বিবেচনা করেন। আমি এখানে ভাই কিছু বললে মারামারি লেগে যাবে। সিঙ্গেল বটম ফায়ারিং লাউড স্পিকার দিছে ওরা। আমি ভাবছিলাম ডুয়েল স্টেরিও স্পিকার পরে দেখি না একটা, কিন্তু একটা স্পিকার হইলেও এইটার সাউন্ড কোয়ালিটি বেস অনেক লাউড পাইবেন। আবার যে বাজেট কম হিসাবে বেস নেই না, মোটামুটি বেসও আছে আমি দেখলাম। ইউটিউবে আপনারা সর্বোচ্চ 1080p 60 fps ভিডিও করতে পারবেন। এইটা আসলে প্রসেসরের ল্যাকিংস, সর্বোচ্চ আপনারা এইটাই সাপোর্ট করে। অ্যান্ড এটাতে আপনারা গুগল ডায়লার পাবেন, যেখানে কোনো রকম কল রেকর্ডিংয়ের সাপোর্ট পাইবেন না। তবে এটাতে আপনারা যারা জিক্যাম ইউজ করতে চান, জিক্যামের এলএমসি ভার্সনগুলো ইউজ করতে পারবেন, 8.4 অথবা আদার্স। এগুলো আর কি ট্রাই করা যায় এই ফোনটাতে, আমি টেস্টিং করে দেখছিলাম। অ্যান্ড এইটাতে 7000 mAh যে বিশাল বড় একটা ব্যাটারি ইউজ করছে Xiaomi, যার সাথে দিছে 33 ওয়াটের চার্জার। তো 7000 mAh ইকুয়াল টু 33 ওয়াট চার্জার মিলিয়ে দেখা যাবে যে 2 ঘন্টা সময় লাগে। 33 ওয়াটে আপনার 5000 mAh এর ব্যাটারি দিয়ে মোটামুটি 1 ঘন্টা 10-20 মিনিট লাগে। সো ওই হিসাবে আমি বললাম আর কি। এভারেজে আপনার একদিন তো ইজিলি কভার করা যাবে। অ্যান্ড এটা ডিপেন্ড করে Xiaomiর অপটিমাইজেশনের উপর, যে তারা ব্যাটারিটাকে সিলিকন কার্বনের কীভাবে তাদের ফোনের সাথে অপটিমাইজ করতে পারছে, কতটুকু ভেরিয়েবল থাকবে, একদিন নাকি 2 দিন পারফরমেন্স দিবে। অন অ্যাভারেজে ভাই একদিন মিনিয়ে দিলেই পাইবেন। আর হয়তো আগামী কয়েকদিনের ভিতরে আদার্স অনেক ভিডিও চলে আসবে। তো তারা যদি টেস্টিং মেস্টিং করে 7000 mAh ব্যাটারি সিলিকন কার্বন, তখন গিয়ে আই থিঙ্ক ভাই আপনারা দেখতে পারেন কীরকম কী হবে। আর এই ফোনটা বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে আমি বলবো যে রেডমির তরফ থেকে মোটামুটি একটু ভালোই হয়েছে। এখানে ল্যাকিংসটা শুধুমাত্র পাইছি, সফটওয়্যারটা স্টক অ্যান্ড্রয়েড দিলে আমার মতে বেটার হয়তো HyperOS না দিয়া। প্রসেসরটা ঠিক আছে, 5G প্রসেসর, আরও কয়েক মাস পরে দিলেও হবে। অলসো ডিসপ্লেটা 90 হার্টজ দিয়ে অ্যামোলেড লাগাইলে ভালো হইতো। ডিসপ্লেটা অনেক বড়, পিপিআই কম, ভিজিবিলিটি কিছুটা কম লাগে, শার্পনেস কিছুটা কম লাগে, বাট আদারওয়াইজ ফোনটা ওকে। আর আপনারা যদি 5-6 মাস 1 বছর এই ফোনটা চালান, তখন গিয়ে কিছুটা ইন ফিউচারে ল্যাকিংস পেতে পারেন, যে হালকা ল্যাক করে জিটারনেস মারে, তখন স্লাইটলি মাথা গরম হয়ে যেতে পারে, যেহেতু এটাতে আপনার কোনো রকমের সফটওয়্যার আপডেট আসবে না। এই জন্য আর কি আমি বলে রাখলাম কথাগুলো। যদি আপনারা ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে আসেন, তাহলে আই থিঙ্ক আপনাদের মাথায় ভাই কিছুটা ঢুকবে। তারা যে ফোনটা কিনবেন, আদৌ একটু সিনিয়র সিটিজেন আছেন, ইয়াং জেনারেশন, আমার মনে হয় না এই ফোন কিনবে। ওদের জন্য ইনফিনিক্স, রেডমি আনঅফিশিয়াল অনেক ফোন আছে আর কি।